Assalamu alaikum. Dear student, welcome in my class, English class. I hope that you are well by the grace of Allah. I am also well. Last lesson was verb. I am going to discuss about tense, related verb. So, pay attention to me. Tense. Tense means কার। What is tense? Tense কাকে বলে? প্রথমে আমাদের we have to know what is tense. Tense কাকে বলে আমাদের প্রথমে জানতে হবে। টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলা হয়। যেমন আমি কয়েকটা বাক্য লিখে দেখো। হি ইটস রাইস, হি এট রাইস, হি উইল eat rice. And three kinds of sentence. সুতরাং এখানে সে ভাত খায়, সে ভাত খেয়েছিল, সে ভাত খাবে। অর্থাৎ তিনটা সময়ের এখানে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি। এটা বর্তমান, এটা দেখা যাচ্ছে অতীত কাজ ঘটে গেছে, এটা ঘটবে। সুতরাং এই যে সময় ঘটছে এটার ভিত্তি করে টেন্সকে ভাগ করা হয়েছে। সুতরাং টেন্স হচ্ছে ক্রিয়া সংঘটিতের সময়। সুতরাং টেন্সকে আমাদের অবশ্যই জানতে হবে। টেন্স জানার জন্য অবশ্যই আমাদের টেন্সের অন্ততপক্ষে আমরা দেখো সাবজেক্ট প্লাস ভার্ব। অর্থাৎ ভার্ব যদি আমরা ক্রিয়ার টেন্স সম্পর্কে জানি তাহলে ভার্ব আমরা সঠিকভাবে বসাতে পারবো। অর্থাৎ সেন্টেন্সের অর্ধেক প্রায় শেখা হয়ে যাবে। সুতরাং এখানে অন্যান্য এক্সটেনশন প্লাস হচ্ছে এক্সটেনশন আমাদের জানার জন্য অন্ততপক্ষে এই দুটো ঠিক রাখতে হবে। আর এক্সটেনশনে শেখার জন্য অন্ততপক্ষে অবজেক্ট, যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বা কমপ্লিমেন্ট থাকে, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট এই তিনটা জিনিস আমাদেরকে অবশ্যই জানতে হবে। এক্সটেনশনের মধ্যে এগুলো পড়ছে। সুতরাং সাবজেক্ট প্লাস ভার্ব আমাদের সাবজেক্ট বসাতে হবে। অতএব সাবজেক্ট প্লাস ভার্ব আমাদের সঠিকভাবে বসাতে হলে আমাদের টেন্স অবশ্যই জানতে হবে। সুতরাং টেন্স আমাদের জানা হয়। সুতরাং এই টেন্সকে আমাদের জানা বোঝার জন্য আমাদেরকে অবশ্যই টেন্সের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে হবে। সুতরাং আমরা টেন্সকে আমরা জানা বোঝার জন্য আমরা অবশ্যই মনোযোগী হব, তোমরা মনোযোগী হবে। এখন আমরা টেন্স নিয়ে একটু আলোচনা করছি। দেখো এই টেন্সকে কয়েক ভাগে ভাগ করে তিনটা ভাগে। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই হচ্ছে পাস্ট টেন্স, তিন হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান কাল, আর ফিউচার পাস্ট টেন্স হচ্ছে অতীত কাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। এই তিনটা ভাগে আমাদের ভাগ করা হয়েছে। সুতরাং টেন্সকে আমাদের জানতে হলে আমাদের প্রথমত এইগুলোকে আবার ভাগ করা হয়েছে বেশ কয়েক ভাগে। প্রেজেন্টকে ভাগ করা হয়েছে চারটে ভাগে। সেরকম আবার যেমন প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। অতএব আমাদের এই টেন্স সম্বন্ধে জানতে হলে অবশ্যই আমাদের প্রকারভেদ জানতে হবে। টেন্সের প্রকারভেদ সম্বন্ধে আমাদের অভিজ্ঞতা থাকতে হবে। তো টেন্স হচ্ছে কয় প্রকার? তিন প্রকার প্রধানত: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কে আবার চারটা ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
সুতরাং এইভাবে পাস্ট টেন্সগুলোকে ঠিক এইভাবে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অনুরূপভাবে ভাগ করা হয়েছে ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে টেন্সকে আমরা ভাগ করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আমরা এই প্রেজেন্টের ক্লাসিফিকেশানগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল বা নিত্যবিত্ত বর্তমান কাল। সে এই ইনডিফিনিট টেন্সটার সংজ্ঞা হচ্ছে কোনো কাজ বর্তমানকালে সচরাচর ঘটে বা হয় অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন অভ্যাস বোঝাতে, তারপর চিরসত্য বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা প্রেজেন্ট ইনডিফিনিট সম্পর্কে আমরা জানি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠনের নিয়মটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রথমত সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট বসে ভার্ব বসবে, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের মূল ভার্ব হবে, অর্থাৎ কাঠামোতে যদি আমরা লিখি তাহলে এইভাবে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বটা হবে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্মের বেসিক ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট থাকবে, অবজেক্ট, অর্থাৎ এইভাবে কাঠামো গঠন করতে হবে। আর প্রেজেন্ট অর্থাৎ আমরা প্রেজেন্ট ফর্ম বলতে বোঝাই যেমন ডু, ডিড, ডান, এখানে এই রূপটা হবে, এখানে এই দুটা হবে না। অর্থাৎ সাবজেক্ট ভার্বের যে রূপ আছে তিনটা, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এখানে এই ফর্মটা এখানে ব্যবহার করতে হবে। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এখানে এই ফর্মটা ব্যবহার করতে হবে। আর বাংলায় চিনবার উপায় হচ্ছে ক্রিয়া শেষে কি থাকবে? চেনার উপায় হচ্ছে সাবজেক্ট, চেনার উপায় যে ভার্বের শেষে কি থাকবে? ক্রিয়া শেষে থাকবে এ, অন্তস্থ, হর্ষাই, ও, এই জাতীয় চিহ্ন থাকবে। অর্থাৎ আমরা বাংলা বাক্যে যদি আমরা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে সে স্কুলে যায়, শেষে কি আছে? হর্ষাই বা অন্তস্থ ব্যবহার করি। এক্ষেত্রে এটা থেকে বোঝানো যায় বলতে আবার তারা ফুটবল খেলে, মানে খেল যোগে আসছে, অর্থাৎ বিভক্তিগুলো আমাদের লক্ষ্য করতে হবে। ক্রিয়া শেষে যে বিভক্তি, অর্থাৎ এ আসবে, অন্তস্থ, হর্ষাই, ও, তুমি ভাত খাও, এখানে ও আসছে, তাহলে তিন প্রকার সাবজেক্টের ক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে এটা কোন বিভক্তিটা আসছে, সেই বিভক্তি অনুযায়ী আমাদের এটা লক্ষ্য করে এটা নির্ণয় করতে হবে। তারপরে আমরা ইংরেজি গঠন ট্রান্সলেটের ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট টেন্স প্লাস অবজেক্ট, অর্থাৎ এখানে টেন্স গঠনের জন্য এই দুটাই যথেষ্ট। সাবজেক্ট প্লাস ভার্ব, এটা তো আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। সুতরাং এই একটা বাক্য আমি তোমাদেরকে তুলে ধরছি, যেমন হচ্ছে he eats rice, এখানে রাইস, এই বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে আমরা যদি নেগেটিভ করার ক্ষেত্রে আমরা ডু বা ডাজ সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহার করব। তাহলে আমরা লিখব হি ডাজ নট ইট রাইস, অর্থাৎ হি ডাজ নট ইট রাইস, এটা আমাদের অর্থাৎ ডাজ নট এর সাহায্যকারী ভার্ব, হেল্পিং ভার্ব, আর এখানে ইট হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। ইট হচ্ছে
প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ক্রিয়া। সুতরাং আমাদের একটু সাহায্যকারী হবে। এটাকে যদি আমরা ডাজ হি এট রাইস, তাহলে আমাদের ইন্টারোগেটিভ বাক্য হয়ে গেল। ডাজ হি নট ইট রাইস, তাহলে সেক্ষেত্রে আমাদের নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। তাহলে আমাদের এই নেগেটিভ ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমাদের ডু বা ডাজ সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে এটাকে। আর কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সব ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হবে। এবং থার্ড পারসন আমি, আমরা বা আই, উই এগুলো সব আই এটা হচ্ছে ফার্স্ট পারসন, ইউ তুমি, তোমরা এখানে সেকেন্ড পারসন, এবং হি, দে, সি, ইট এগুলো থার্ড পারসন। যত প্রকার সিঙ্গুলার নাম আছে সবগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে। সুতরাং এই টেন্সের নিয়মগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদেরকে ধারণা দেবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমি এখন আলোচনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থ হচ্ছে কোনো কাজ বর্তমানে চলিতেছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের বোঝার জন্য প্রথমে ক্রিয়া শেষে লক্ষ্য করতে হবে এস, ইতেছি, ইতেছে চিহ্নগুলো থাকবে, আর ইতেছি, ইতেছে চিহ্ন থাকবে। অর্থাৎ এখানে আমরা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ বর্তমান কাল, এই টেন্সটা বাংলা ক্রিয়া শেষে কি চিহ্ন থাকে? ইতেছি, ইতেছে এই চিহ্ন থাকে বাংলা ক্রিয়া। ইংরেজি গঠনটা করতে হলে এটা ইংরেজি গঠনের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে ভার্ব বসবে, সাহায্যকারী ভার্ব অ্যামিজার, এবং মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে। একটা কাঠামোর মধ্যে যদি আমরা লিখি এটা, তাহলে আমাদেরকে এইভাবে লিখতে হবে। সাবজেক্ট প্লাস ভার্ব এম, ইজ, আর, এইভাবে আমাদেরকে লিখতে হবে। অ্যামিজার প্লাস হচ্ছে ভার্ব, সাথে প্লাস হচ্ছে আইএনজি যুক্ত করতে হবে এখানে। এটা হচ্ছে ইংরেজি গঠন। সাবজেক্ট প্লাস অ্যামিজার সাহায্যকারী, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সুতরাং এই ইংরেজি গঠন করার জন্য আমাদের অবশ্যই সাবজেক্ট প্লাস অ্যামিজার অথবা সাবজেক্ট আয়ের সাথে এম হবে, ইয়ের সাথে ইউর সাথে আর, যত প্লুরাল সাবজেক্ট থাকবে সবার সাথে আর ব্যবহার করতে হবে। শুধু আয়ের সাথে এম ব্যবহার করতে হবে। যত সিঙ্গুলার সাবজেক্ট থাকবে সবার সাথে ইজ ব্যবহার করতে হবে। সুতরাং সাবজেক্ট প্লাস শুধু আয়ের সাথে এম, বা একের অধিক সাবজেক্ট হলে বোঝালে আর, এক সিঙ্গুলার হলে ইজ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ভার্বের সাহায্যকারী বসার নিয়ম, এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেমন সে ভাত খায়, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলেছি, এখানে বলতে হবে সে ভাত খাইতেছে। ইংরেজিতে কি লিখতে হবে? হি ইজ ইটিং রাইস, এখানে আমরা যদি ইন্টারোগেটিভ করি, ইজ ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস, এখানে হি ইজ ইটিং রাইস, ইজ হি নট ইটিং রাইস, এখানে আমরা যদি এভাবে লিখি ইজ হি নট ইটিং রাইস, অর্থাৎ ইন্টারোগেটিভ হয়। ইন্টারোগেটিভ ইজ হি নট, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ হল। ইন্টারোগেটিভ হচ্ছে ইজ হি ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস, ইজ হি ইটিং রাইস,
নেগেটিভের জন্য হি ইজ নট ইটিং রাইস, নেগেটিভের জন্য হি ইজ ইটিং, হি ইজ নট ইটিং রাইস, অর্থাৎ নেগেটিভ বললে এটা ইন্টারোগেটিভ, দুটো হচ্ছে ইন্টারোগেটিভ। আর এই ইজের পরে নট বসালে এখানে কি হবে, নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ অ্যাসার্টিভের দুইটা অংশে, একটা অ্যাফার্মেটিভ নেগেটিভ। অর্থাৎ হি ইজ ইটিং রাইস, যদি আমরা বলি যে হি ইজ নট ইটিং, সে ভাত খাচ্ছে না। ইজ হি ইটিং রাইস, তাহলে সে কি ভাত খাচ্ছে? তাহলে এখানে ইজ হি নট ইটিং রাইস, সে কি ভাত খাচ্ছে না, অর্থাৎ না, অর্থাৎ ইন্টারোগেটিভের নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেল। সুতরাং এইভাবে ইন দিস ওয়ে ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অ্যান্ড মেক সেন্টেন্স, যেমন তোমাদের বাক্য তৈরি করতে হবে ইন দিস ওয়ে। এভাবে তোমরা বাক্য গঠন করতে পারবে। সুতরাং এটা তোমাদেরকে মনে রাখতে হবে নিয়মকানুনগুলো। অবশ্যই তোমরা এটা খুব এক কঠিন জিনিসটা, কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে এটা খুব গুরুত্ব, মনে রাখার জন্য মনে রাখতে হবে, সাথে সাথে এটা তোমাদেরকে গুরুত্ব দিতে হবে যে এটা আমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এবং সমস্যা হলে আমাকে জানাবো, পরে আমি তোমাদেরকে এই বিষয়ে আবার হয়তো সরাসরি স্কুল খোলার পরে আমি আরও দেবো, টিচ দেবো এই বিষয়ে। এবং তোমরা বই পড়বা, বই পড়ে অবশ্য তোমরা এটা ভালোভাবে একটা ধারণা আর ক্লিয়ার হবে। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি তোমাদেরকে এই সমস্ত পরিষ্কার লেকচার দিতে পারছি না। সুতরাং তোমরা এটা একটু দেখে নেবা। ধন্যবাদ সবাই।